তোমাদের হচ্ছে স্কোর সেটা অবশ্যই জানাবে। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন যেটা রয়েছে, এত গুণন এত রাশিটির সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ এই যে গুণফল একটা রাশি রয়েছে, সেই গুণফলটার সাথে কত যোগ করতে হবে যাতে করে এই গুণফলটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এটা কি গুণ করে অনেক বড় হয়ে যাবে? কিন্তু না, আমরা কিভাবে করব দেখো, কত রয়েছে 2 3 3 7 মাল্টিপ্লাই কত রয়েছে 2 3 4 1, দেখো এটা 37 এবং এটা 41, মাঝামাঝি কত রয়েছে এদের 2 3 3 9। আমরা কি করব, এটাকে 2 3 3 9 মাইনাস 2 করতে পারি এবং এটাকে কি করতে পারি 2 3 3 9 প্লাস 2। তার মানে দেখো প্লাস 2 করলে 41, এখানে মাইনাস 2 করলে 37 হয়। ওকে, এটাকে আমরা যদি এ মনে করি, এটাকে বি মনে করি, তাহলে কি হচ্ছে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ছোটোবেলায় পড়েছিলাম আমরা এ প্লাস বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে 2 3 3 9 তার স্কোয়ার মাইনাস কত হচ্ছে বি স্কোয়ার, মানে 2 স্কোয়ার মানে কত হচ্ছে 4। আচ্ছা, এইখানে যদি এই টার্মটা না থাকতো তাহলে কিন্তু এটা পুরো একটা পূর্ণবর্গ সংখ্যা ছিল, বাট এইখানে এটাকে যদি আমরা কাটতে চাই তাহলে এখানে জাস্ট আমরা 2 স্কোয়ার দিয়ে যোগ করে নিলে এটা ক্যান্সেল হয়ে যাবে, তাই তো? শুধু পড়ে থাকবে তাহলে এই পূর্ণবর্গ সংখ্যাটা। তাহলে আমাদের যেটা প্রশ্ন করেছে কত যোগ করতে হবে, দেখো কত যোগ করলাম আমরা 2 দ্বিগুণে 4, তাহলে আমরা কত যোগ করেছি 4, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান এ 4। বুঝতে পেরেছো? যখন এই ধরনের প্রশ্ন থাকবে আমরা এইভাবে সলভ করব। কিন্তু কোয়েশ্চেন নম্বর 2, কোনো বৃত্তের ব্যাসার্ধ রয়েছে 21 সেন্টিমিটার, অর্থাৎ আর সমান 21 সেন্টিমিটার যদি হয় তাহলে বৃত্তের পরিধি সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত। বৃত্তের বৃত্তের পরিধি মানে আমরা জানি কি 2 পাই আর, এটা সমান একটা বর্গক্ষেত্রের পরিসীমা মানে বর্গক্ষেত্রের বাহু যদি এ হয় তাহলে পরিসীমা হবে 4a। ঠিক আছে, এখান থেকে আমাদের বের করতে হবে বাহুর দৈর্ঘ্য, মানে এর মানটা বের করতে হবে। তাহলে এখানে মানগুলো পুট করে দাও, কত হচ্ছে 2 ইন্টু পাই মানে 22/7 বসাতে হবে পায়ের জায়গায়, আর এর জায়গায় কত 21 = 4a। এখান থেকে দেখো 7 দিয়ে কাটলে 3। ওকে, এবার দেখো আমরা যদি এখান থেকে 4a সমান এটা, তো এখান থেকে আমরা a বের করি তাহলে কত হচ্ছে দেখো 2 দিয়ে কেটে দিচ্ছি 2, আর এই 2 দিয়ে কাটছি এটাকে তো 11, 3 11 কত হচ্ছে 33। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 33 সেন্টিমিটার। খুব ভালো প্রশ্ন ছিল এটা এবং অত্যন্ত সহজ প্রশ্ন। ঠিক আছে, কোয়েশ্চেন নম্বর 7, এক ব্যক্তি ক্রয় মূল্যের উপরে 40% হারে বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেছে। সে তারপর 5% ছাড় দিয়ে দ্রব্যটি বিক্রি করেছে কত 1064 টাকা দিয়ে। মানে এটা হচ্ছে বিক্রয় মূল্য ছাড় দেওয়ার পরে, তাহলে তার লাভ কত হয়? খুব সিম্পল কোশ্চেন, আমরা যদি 100 ধরেও করি তাও হয়ে যাবে। আমি যদি ধরে নিই যে 100 টাকা ছিল সিপি বা কস্ট প্রাইস, তার উপরে কত পার্সেন্ট বাড়ানো হয়েছে ভাই? 40% বাড়ানো হয়েছে, বাড়িয়ে দাম ধার্য করা হয়েছে। মানে মার্ক প্রাইস 100 টাকার উপরে 40% বাড়িয়ে দেওয়া হলে মার্ক প্রাইস হচ্ছে 140। ঠিক আছে, ধার্য মূল্য। এর উপরে দ্রব্যটি বিক্রি করার সময় 5% লেস দেওয়া হয়েছে। এর 5% মানে কত? দেখো এর 50% মানে কত? 140-এর 50% মানে অর্ধেক 70। তাহলে 50% 70 হলে 5% কত ভাই? 5% 7। তাহলে এখান থেকে -7 কমিয়ে দাও, কত হচ্ছে 133। ওকে, 133। দেখো 133 যদি হয়, 133কে আমাদের বানাতে হবে কত? এইটা, কারণ এটাই কিন্তু সেলিং প্রাইস যেটা আমাদের গিভেন রয়েছে 1064। 1064তে যদি বিয়োগ করে এখানে কত? 3 8 24, 8 দিয়ে 8 3 104, 5 6। ইয়েস, 8 দিয়ে গুণ করলে এটা আসছে, তাহলে এখানে আমরা 8 দিয়ে গুণ করে নিচ্ছি। 8 100 হচ্ছে 800। তাহলে এটা হচ্ছে আমাদের কস্ট প্রাইস ছিল, এটা হচ্ছে সেলিং প্রাইস। সো কত টাকা প্রফিট হলো? 264 টাকা। বুঝতে পেরেছো? কত ইজি কিন্তু অঙ্কটা ছিল, দেখেছো? 264 টাকা ছিল কস্ট প্রাইস। ওকে, ঠিক আছে। দেখো এখানে কি বলা রয়েছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 38, 45 এবং 52কে ভাগ করলে যথাক্রমে 2 3 4 অবশিষ্ট থাকবে। খুব সহজ পদ্ধতিতে আমরা সলভ করব। যখনই এরকম কেস থাকবে কোন বৃহত্তম সংখ্যা বলেছে, তার মানে আমাদের গসাগু বের করতে হবে। কার গসাগু বের করতে হবে? এটা শুধু এটা করলে হবে না, যেহেতু এখানে অবশিষ্ট থাকে বলেছে, এগুলো মাইনাস করে তারপরে আমরা গসাগু করব। 38 - 2 কত হচ্ছে 36। এখানে 3 থাকে কার ক্ষেত্রে? 45-এ। তাহলে 45 - 3 মানে হচ্ছে 42, অ্যান্ড 52 থেকে কত যাচ্ছে? -4 মানে 48। এই তিনটে সংখ্যার আমরা কি করব? HCF বের করব, সেটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে দেখো আমরা লসাগু পদ্ধতিতে করে নিচ্ছি। 48, তিনটেকেই যেতে হবে এমন সংখ্যা দিয়ে দিতে হবে। ঠিক আছে, যেহেতু গসাগু বের করবো, তাহলে 3 দিয়ে যদি দেওয়া যায়, দেখো 3 12 36, 3 14 42 আর
3 ষোলো 48, আরও একবার 2 দিয়ে সবাইকে যাবে, যতক্ষণ সবাইকে যাবে ততক্ষণ দিতে হবে, যে কোনো একটা যদি না যায় আর দেওয়া যাবে না। 6 দুগুণ 12, 7 আর 8 দুগুণ 16, আর যাবে না সবাইকে, তাহলে 3 আর 2 হচ্ছে রয়েছে এখানে, 3 দুগুণ কত হচ্ছে 6, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত 6। বোঝা গেল? আমাদের অ্যান্সার যেটা হচ্ছে সেটা হচ্ছে 6, তাহলে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নম্বর 10, পি একটি কাজ 12 দিনে করতে পারে এবং কিউ ওই কাজ 8 দিনে করতে পারে, আর এর সহায়তায় 4 দিনে কাজটি শেষ করতে পারে, আর কত দিনে কাজটি করতে পারবে? অত্যন্ত সহজ প্রশ্ন এবং ভালো প্রশ্ন, ইন্টারেস্টিং। ঠিক আছে, পি, কিউ এবং পি 1550 টাকাকে দুটি ভাগে বিভক্ত করে 5%, খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এবং 8% হারে জমা রাখলে 3 বছর পরে 300 টাকা সুদ পাওয়া যায়, তাহলে অংশ দুটির অনুপাত কত? খুব ভালো প্রশ্ন এটা। আচ্ছা, এটা আমরা অ্যালিগেশন দিয়ে করব। একটা 5% রয়েছে, অপরটা রয়েছে কত 8%, তাহলে এই যে মাঝামাঝি যেটা হবে সেটা আমাদের বের করে নিতে হবে। কি বলা আছে? 3 বছরে এত টাকা সুদ, কত টাকার? 1550 টাকার 3 বছরে R% সুদের হারে বাই 100 সমান ইন্টারেস্ট কত? 300 টাকা। তাহলে PR/100 হয়ে গেল 300। ঠিক আছে, 0 দিয়ে 0 ক্যান্সেল, 3 দিয়ে এটা কাটলে কত হচ্ছে 100, তাহলে আর সমান হচ্ছে কত 100 × 10 মানে 1000 বাই হচ্ছে 155। 5 দিয়ে কত হচ্ছে কাটলে? 5 দিয়ে কাটলে হচ্ছে 5 20 120 বাই, আচ্ছা 200 হচ্ছে, 5 20 100 আর একটা 0 হচ্ছে, বাই হচ্ছে 31। তাহলে এটা হয়ে গেল আমাদের R%। তাহলে এখানে বসিয়ে দাও 200 ভাগ 31%। ঠিক আছে, অ্যালিগেশন করতে হবে, বাট এখানে যেহেতু ভগ্নাংশ রয়েছে আমরা কি করব, নিচেরটাকে দিয়ে সবাইকে গুণ করে দিলে ভগ্নাংশ ক্যান্সেল হয়ে যাবে। তাহলে 31 দিয়ে 5কে গুণ করছি, প্রথমে কালারটা চেঞ্জ করে নিচ্ছি। 31 দিয়ে 5কে গুণ করলে কত হচ্ছে 155, এখানে কত হচ্ছে 8, 8কে 8, 3 8 24, 248। ঠিক আছে, এবার দেখো এটা দেওয়ার দরকার নেই। এবার এখানে ছিল কত 31 দিয়ে গুণ করলে শুধু পড়ে থাকবে 200। তাহলে এবার দেখো 200, এটা মাইনাস এটা করি, বড়টা থেকে ছোটোটা, তাহলে হচ্ছে 48, 200 মাইনাস এটা মানে হচ্ছে 45। ঠিক আছে, এখানে যদি আমরা 3 দিয়ে সবাইকে ভাগ করে দিই তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 3 ষোলো 48, আমি এই পাশে লিখে দিচ্ছি যেহেতু জায়গা কম আছে, 48 * 3 15 45, দেখতে পাচ্ছ আশা করি। তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার হলো, দেখো এটা অনুপাত, রিকোয়ার্ড যেটা আমাদের রেশিও সেটা হচ্ছে 16:15। দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, এটা উচ্চতার অনুপাত দেওয়া আছে, এটা তাদের ভূমির অনুপাত কত? আচ্ছা, দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত, ক্ষেত্রফলের অনুপাত মানে কি? প্রথমটার কোনো ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি বেস ইন্টু উচ্চতা হচ্ছে h। ঠিক আছে, তাহলে প্রথম ত্রিভুজের হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ধরলাম, দ্বিতীয় ক্ষেত্রে ত্রিভুজের আমি হাফ ইন্টু ভূমিকে b বড় b ধরছি, আর h মানে হাইটকে বড় h ধরলাম, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা সমান রয়েছে কত 4/3, এখান থেকে হাফ ক্যান্সেল, h/3 মানে দেখো এখানে উচ্চতার অনুপাত 3/4 রয়েছে, উচ্চতার অনুপাত মানে h/H সমান 3/4, তাহলে h/H এর জায়গায় আমরা কত বসিয়ে দিচ্ছি, চলো আর একটা লাইন বেশি করে নিচ্ছি, সমান 4/3। ঠিক আছে, তাহলে b/h সমান হচ্ছে কত, 4টা উপরে চলে যাচ্ছে 16/9, তাহলে b/h মানে যদি 16/9, সরি এখানে ক্যাপিটাল B হবে, এক্সট্রিমলি সরি, b/B মানে ভূমির অনুপাত, প্রথমটার ভূমি এটা দ্বিতীয়টার ভূমি, কত হচ্ছে 16:9। বুঝতে পেরেছো আশা করি? অপশান সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। মোট 15টি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করলাম। এখানে 16 নম্বর প্রশ্ন যেটা রয়েছে এটা তোমরা নিজেরা বাড়িতে করে অ্যান্সার কত হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। 36টি কলা বিক্রি করে কোনো বিক্রেতা 4টি কলার বিক্রয় মূল্য ক্ষতি করে, ওই বিক্রেতার ক্ষতির শতকরা হার কত? 36টি কলা বিক্রি করেছে, 4টি কলার সমান বিক্রয় মূল্য ক্ষতি করেছে, তাহলে মোট ক্ষতি শতকরা হার কত সেটা বের করতে বলেছে। কিভাবে করব? দেখো 36টি কলা বিক্রি করে যেহেতু ক্ষতি হয়েছে, তার মানে এটাই যে কেনা দাম যা তার থেকে বিক্রয় মূল্য কম। ঠিক আছে, তাহলে যেটা ক্ষতি সেটা কিভাবে বের করব? কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস, কতগুলোর কস্ট প্রাইস? 36টা কলার, মাইনাস সেলিং প্রাইস কতগুলো? 36টি কলার, এর ফলে যে ক্ষতি হয়েছে সেটা 4টি কলার বিক্রয় মূল্যের সমান ক্ষতি হয়েছে। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো 36 CP = এটা এদিকে গেলে কত হচ্ছে 40 SP, এখান থেকে কেটে দাও 4 নং 36, 4 10 40, তাহলে 9 CP, তাহলে CP / SP টাকে এদিকে নিয়ে চলে এসো, 10 বাই কত হচ্ছে 9।
বুঝতে পেরেছো? দেখো সিপি মানে কস্ট প্রাইস 10 টাকা, সেলিং প্রাইস 9 টাকা, তাহলে মোটের উপরে কত হয়েছে? 1 টাকা ক্ষতি হয়েছে। 1 টাকা ক্ষতি কত টাকায়? কস্ট প্রাইসে সবসময় হিসেব হয়, তাহলে 10 টাকা 1 টাকা ক্ষতি 100 টাকায় কত? 10%। বুঝতে পেরেছো? অপশান এ 10% হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার। নেক্সট চলে যাবো আমরা কোশ্চেন নম্বর 2। দেখো কি বলেছে, এর গতিবেগ বি এর দ্বিগুণ এবং সি এর গতিবেগ বি এর 3 গুণ। যদি সি এর 42 মিনিট সময় লাগে তবে এর কত মিনিট সময় লাগবে? ওকে, তার আগে আমি বলবো, দেখো আগের দিনে যে হোমওয়ার্ক ছিল কোশ্চেন নম্বর 16, 19 যেটা তোমাদের প্র্যাকটিস সেট ছিল, সেখানে যে হোমওয়ার্ক ছিল তোমাদের, সেটা অনেকে সঠিক উত্তর করেছো, প্রত্যেকে থ্যাঙ্কস কমেন্ট করার জন্য। এবং যাদের কনফিউশন রয়েছে এবং যারা পারোনি করতে, তাদের জন্য আমি ভিডিও কোশ্চেনটি আজকে আমি ডিসকাস করে দেবো এবং ভিডিওটি শেষে ডিসকাস করবো, ঠিক আছে? তোমরা শেষ পর্যন্ত সঙ্গে থাকো। এবার দেখো কি বলেছে, এর গতিবেগ বি এর দ্বিগুণ। তাহলে আমি বি এর যদি 1 ধরি, তাহলে এর গতিবেগ কত হচ্ছে? এর দ্বিগুণ মানে 2, এটা হচ্ছে স্পিড। সি এর গতিবেগ আবার বি এর 3 গুণ, তাহলে সি হচ্ছে 3। আমাদের বের করতে হবে টাইম। দেখো আমরা টাইমটাকে সবসময় বের করবো যখন তখন উল্টে দেবো, তাহলে 1/2 is to 1, ঠিক আছে? এটা 1/1 মানে 1ই থাকছে, is to 1/3। 2 আর 3 দিয়ে গুণ করে দাও, 2 আর 3 এর লসাগু কত? 6, 6 দিয়ে গুণ করবে, তাহলে এখানে হচ্ছে 3 is to 6 is to কত হচ্ছে? 2। বুঝতে পেরেছো? এবার দেখো কি বলেছে, এবার বলেছে যে সি এর যদি 42 মিনিট সময় লাগে, তাহলে সি কত? 2 মানে আমাদের 42, তাহলে গুণ করতে হচ্ছে কত দ্বারা? 21 দ্বারা। তাহলে এর কত লাগবে? তাহলে একে 21 দ্বারা গুণ করো, কত হচ্ছে? 63। তাহলে 63 মিনিট সময় লাগবে সি এর, সরি হ্যাঁ, এর সময় লাগবে 63 মিনিট, এবং সি এর যেখানে লাগছে কত? 42 মিনিট। বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন নম্বর 3। এখানে বলা রয়েছে, দেখো 3/5 এই 0.36 এবং 0.24 এদের গসাগু বের করতে হবে। আমরা এগুলোকে ভগ্নাংশ করে নেবো, ঠিক আছে? দশমিক থেকে এগুলোকে ভগ্নাংশ নিয়ে আসবো। তাহলে কত হচ্ছে? 3/5 রয়েছে, এখানে দেখো 0.36 রয়েছে, তাহলে দশমিক উঠিয়ে দিলে নিচে 100, আর এখানে রয়েছে কত? 0.24, তাহলে 24 ডিভাইডেড বাই কত হচ্ছে? 100। আমরা যদি কেটে দিই এটাকে 4 দিয়ে, 4 নং 36, 4 25 100, 4 6 24, 4 25 100। তাহলে আমরা সংখ্যাগুলো পেলাম 3/5, 9/25 এবং পেলাম কত? 6/25। আমাদের বের করতে হবে কি? হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা HCF। ভগ্নাংশের HCF বের করতে হলে লবগুলোর HCF করবে, অর্থাৎ উপরে HCF করবে, নিচেরগুলোর কি করবে? লসাগু করবে। তাহলে 3, 6 এবং 9 এদের গসাগু কত? 3 হবে গসাগু, এবং 5, 25, 25, অর্থাৎ 5 আর 25-এর লসাগু কত? 25। দেখো এরকম কিন্তু অপশানে নেই, এটাকে চাইলে আরেকটু আমরা ভেঙে নিতে পারি। সেটা হচ্ছে উপর নিচে যদি মনে মনে আমরা 4 দিয়ে গুণ করি, তাহলে নিচে 4 25 100, আর উপরে 3 4 হচ্ছে কত? 12। 100 যদি নিচে আসে, 2টে ঘর শূন্য বাঁ দিকে সরে আসবে, তাহলে 0.2 ঘর বাঁ দিকে সরে আসবে, তাহলে 0.12। ওকে, সেটাও কিন্তু অপশানে আমাদের নেই। তাহলে সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশান ডি। বুঝতে পেরেছো? নান অফ দিস। নেক্সট কোশ্চেন নম্বর 4। 200 এবং 300-র মধ্যবর্তী বৃহত্তম কোন সংখ্যাকে 6, 8 এবং 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে? খুব সহজ প্রশ্ন। এগুলোর লসাগু করব, তার সাথে 5 যোগ করব, ঠিক আছে? তাহলে দেখো 6, 8 এবং 9 এদের লসাগু কত? 2 দিয়ে দাও 3, 2 দিয়ে 4, 9। এখানে আমরা 3 দিয়ে যদি দিই 1, 4 এবং 3, তাহলে 3 দুগুণ 6, 4 6 24, 3 24 হচ্ছে 72। 72 হলো কিন্তু আমাদের লসাগু, যেটাকে 6, 8 এবং 9 দ্বারা ভাগ যাবে, এর সাথে 5 যোগ করলে 5 অবশিষ্ট থাকবে। বাট আমাদের সংখ্যাটা কিন্তু 200 থেকে 300-র মধ্যবর্তী হতে হবে। সেই জন্য একে আমরা যদি 3 দিয়ে গুণ করি, দেখো 3 দুগুণ 6, 3 7 21, 216 কিন্তু 200-র মধ্যে চলে এলো। আর একটা যদি আমরা করি, এরপরে 4 দিয়ে গুণ করি, 4 দুগুণ 8, 4 7 28, 288। দুটোই কিন্তু দেখো 200 থেকে 300-র মধ্যবর্তী, বাট আমাদের নিতে হবে বৃহত্তম, ঠিক আছে? এরপরে দেখো 5 দিয়ে গুণ করলে 300 ক্রস করে যাচ্ছে, তো গুণ করার দরকার নেই। তাহলে এদের মধ্যে সব থেকে বৃহত্তম মানে এটা, তাহলে এটা হচ্ছে না, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। কিন্তু এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা কি? যেহেতু 5 ভাগশেষ থাকবে, এর সাথে আমরা 5 যোগ করব, তাহলে 293 হয়ে যাবে আমাদের অ্যান্সার। ওকে, 293 হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার। কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে রয়েছে প্রশ্ন। 10,000 টাকা রয়েছে, 2 বছর, তাহলে 1 বছর 2 বছর, কত পার্সেন্ট? 8% মানে 8/100। 100টাকে এখানে ক্যান্সেল করার দরকার নেই, তাহলে কিন্তু হিসেব আরও জটিল হয়ে যাবে। দেখো এটা দিয়ে এটাকে গুণ করতে হয়, তাহলে কত হচ্ছে? দুটো শূন্য ক্যান্সেল হবে, পড়ে থাকবে এখানে 100 আর 8, 800। এখানে যা থাকে এখানেও একই সংখ্যা লিখতে হয়।
পরের বছরের জন্য আবার 8/100, 100 দিয়ে কাটলে কত হচ্ছে 8, 8 8 64। তাহলে যেটা 64 শেষে আছে সেটাই অ্যান্সার হবে। ওকে, তবু আমরা চেক করছি। দেখো এখানে সিআই বা কম্পাউন্ড ইন্টারেস্ট কী হয়, এই দুটোকে যোগ করে এটাকে যোগ করবে, অর্থাৎ 2a + b। এই লাইনে যারা আছে তারা a, এই লাইনে যারা এলো তারা b। তাহলে 2a মানে 1600 + 64 মানে 1664। ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, এখানে তোমরা দেখো টার্গেট WBP 2021, তোমরা যারা স্রোতের অনুকূলে 36 কিলোমিটার পথ অতিক্রম করতে 3 ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে 24 কিমি পথ অতিক্রম করতে 3 ঘন্টা সময় লাগে, স্রোতের স্থির জলে নৌকার বেগ কত? খুব সিম্পল প্রশ্ন এটা। আচ্ছা দেখো, বোট অ্যান্ড স্ট্রিম থেকে অনেকের সমস্যা রয়েছে, তো বোট অ্যান্ড স্ট্রিম থেকে যদি তোমরা চাও সেক্ষেত্রে ভিডিওর শেষে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো বোট অ্যান্ড স্ট্রিমের, সেখান থেকে তোমরা কিন্তু ভিডিওটা দেখে নিলে আশা করি বোট অ্যান্ড স্ট্রিম থেকে আর কোনো কোশ্চেন তোমাদের কিন্তু পরীক্ষায় সমস্যা হবে না। মাত্র 4খানা জিনিস তোমাদের এখান থেকে মনে রাখতে হবে, তাহলে যে কোনো সমস্যা কিন্তু তোমরা সলিউশন করতে পারবে বোট অ্যান্ড স্ট্রিম থেকে আসা। দেখো কী রয়েছে এখানে, এক্স, স্রোতের অনুকূলকে আমি এক্স ধরি, এক্স ধরছি রীতিমতো। 36 কিলোমিটার যাচ্ছে 3 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় কতটা যাচ্ছে? 36 ভাগ 3 মানে হচ্ছে 12 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যাচ্ছে এটা আমাদের স্রোতের অনুকূলে। প্রতিকূলে যাচ্ছে y সমান কত? 24 কিলোমিটার 3 ঘন্টায়, তাহলে 3 দিয়ে ভাগ করলে 8। ঠিক আছে, এটা হয়ে গেল অনুকূলে এবং প্রতিকূলের গতিবেগ। আমাদের বের করতে বলেছে স্থির জলে। স্থির জলে যখন বের করব বোটের স্পিড, সেটাকে আমি b দিয়ে ডিনোট করছি, সেটা হচ্ছে কি এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করবে সবসময় স্থির জলে, তাহলে নৌকার বা বোটের বেগ বেরোবে। তাহলে 20, 12 আর 8 হচ্ছে 20, 20 ভাগ 2 মানে কত হচ্ছে 10, তাহলে 10 কিলোমিটার/আওয়ার, যেটা রয়েছে অপশন এতে। কোয়েশ্চেন নম্বর 9, একটি লোহার পাত্রের বলয়ের অন্তর্ব্যাসার্ধ এবং বহিঃব্যাসার্ধ গিভেন আছে, ওই পাত্রের ক্ষেত্রফল কত? খুব ভালো প্রশ্ন কিন্তু এটা। অর্থাৎ দেখো, এটা যদি একটা লোহার পাত হয় সার্কুলার বলয় আকৃতির এবং এটা, তাহলে এখান থেকে দেখো এই যে লোহার পাত, এর এরিয়াটা আমাদের বের করতে হবে। মাঝখানের অংশটা কিন্তু নেই, এটা একটা ফাঁকা অংশ, এটা চাকতির মতো রয়েছে বলয়। এবার দেখো আমাদের বলা রয়েছে কি 40 সেন্টিমিটার, এটা হচ্ছে ভেতরের ব্যাসার্ধ, অন্তর্ব্যাসার্ধ, এবং 44 মানে এই বাইরের পুরোটা। তো আমি ভেতরের ছোটোটাকে আর ধরছি 40, আর ক্যাপিটাল আর ধরছি কত? 44। আমাদের বের করতে হবে এটার এরিয়া। তাহলে এরিয়া যদি বের করতে হয়, পুরোটার প্রথমে আমি যদি এরিয়া বের করে মাঝেরটুকু বাদ দিয়ে দিচ্ছি, তাহলেই হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের পুরোটার এরিয়া কি? πr², বৃত্তের ক্ষেত্রফল, তাহলে πr², r² মানে পুরো বড়টা মাইনাস ছোট r², একবারে হয়ে যাবে কিন্তু এইভাবে করলে। তাহলে পাই মানে হচ্ছে 22/7 ইন্টু r² মানে 44 তার স্কোয়ার মাইনাস 40-এর স্কোয়ার, 22/7 ইন্টু, দেখো এটাকে কিন্তু ক্যালকুলেশন এইভাবে করবো আমরা, a² মাইনাস b² ফর্ম চলে এসছে। তাহলে a² মাইনাস b² মানে কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি মানে 44 প্লাস 40 ইন্টু a প্লাস বি হলো a মাইনাস বি, মানে এটা খুবই সিম্পল। এটা মানে কত? 84 ইন্টু এটা মানে কত? জাস্ট 4। তাহলে 7 দিয়ে দেখো 7 12 84, তাহলে 12 আর 4 গুণন 8 22, তাহলে 22 গুণন 4 মানে হচ্ছে 88 ইন্টু 12। এটা গুণ কীভাবে করবো? 8 8, 8 8, আর 2 16, 24-এর 4 হাতে 2, আর 2 16, 6 হাতে 1, তাহলে হচ্ছে কত? 6, 4 আর 1 5, 8 2 10, 1056, অপশান বি। কোয়েশ্চেন নম্বর 10, দেখো এটা অত্যন্ত সহজ একটা অঙ্ক রয়েছে। এটা যদি আমরা নর্মালি সলভ করতে চেষ্টা করি তাহলে আমাদের প্রায় অর্ধেক পাতা চলে যাবে, সময় নষ্ট হবে। আমরা কি করব? দেখো এখানে অনেক সময় শুধু এইটুকু কোশ্চেন দেওয়া থাকে, যদি এইটুকু থাকে এইটুকুর ভ্যালুটা প্রথমে আগে বের করছি আমরা। এইটুকুর ভ্যালু এভাবে বের করবেন, কটা 9 রয়েছে? 2টো 9, ঠিক আছে। কটা 9 রয়েছে এখানে? 3টে, তাহলে 3টে 0 পুট করে দাও, হয়ে গেল। এটা কিন্তু আমাদের অ্যান্সার, যদি বাইরের এটা না থাকতো। তাহলে এবার যেহেতু বাইরে 1/100 1000 রয়েছে, সেটাকে নিচে নামিয়ে নাও। তাহলে 1 2 3টে, 1 2 3টে ক্যান্সেল, শুধু পড়ে থাকছে 99। ওকে, 99। যারা ভিডিওটি এখনও লাইক করনি তারা তাদের রিকোয়েস্ট করছি ভিডিওটি লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লেগেছে। কোয়েশ্চেন নম্বর 13 রয়েছে, 15 থেকে 37 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির গড় কত? ভাই কিছুই করার দরকার নেই। 15 প্রথমে সংখ্যা রয়েছে 15, মাঝখানে অনেকগুলো সংখ্যা রয়েছে, 37 শেষে রয়েছে। আমি বলেছিলাম যখনই এরকম সংখ্যা থাকবে যাদের মাঝে ডিফারেন্সটা সমান, 15 থেকে 37 স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে, মাঝখানে 16 17 এইভাবে রয়েছে, প্রত্যেকের ডিফারেন্স ইকুয়াল 1, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে অ্যাভারেজ যেটা বের করবো, সেটা অ্যাভারেজ সমান কী হবে? প্রথম সংখ্যা যোগ শেষের সংখ্যা ডিভাইডেড বাই 2,
তাহলে এইটা কত হচ্ছে দেখো 52 ভাগ 2 মানে হচ্ছে 26। ওকে, 26 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 14, 160 কিমি খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু রেলের জন্য ইভেন। 160 কিমি পথে 120 কিলোমিটার পথ যাচ্ছে 80 কিমি পার ঘন্টা বেগে এবং বাকি যাচ্ছে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? গড় গতিবেগ মানে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ওকে, তাহলে এখান থেকে দেখো আমরা প্রথমে দেখছি যে 160 টোটাল ডিস্টেন্স, তাহলে 160 পুট করে দিলাম বাই, এখান থেকে এইভাবে করবে 120 কিলোমিটার যাচ্ছে 80 কিলোমিটার পার আওয়ারে, তাহলে 120 ডিভাইডেড বাই আমাদের 80 প্লাস বাকি থাকলো আর 40 কিলোমিটার যাচ্ছে কত স্পিডে 40 হলো। এখান থেকে দেখো 40 ক্যান্সেল, 1 পরে থাকছে, এখান থেকে 0 0 ক্যান্সেল, 4 2 8, 4 দিয়ে 3 4 12, তাহলে কত হচ্ছে এখানে 160 বাই নিচে দেখো হচ্ছে 3/2 প্লাস 1, এটাকে ক্যালকুলেশন করলে 2 1 2 3 5/2, তাহলে 5/2, 2 চলে যাচ্ছে আমাদের উপরে, 5 দিয়ে এটাকে কেটে দাও, 3 5 15, 5 2 10, 32 2 হচ্ছে 64। ওকে, 64 হয়ে যাবে কিন্তু এখানে আমাদের অ্যান্সার 64 কিলোমিটার প্রতি ঘন্টা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রথম প্রশ্ন দেখো যেটা রয়েছে, এটার অ্যান্সার কী হবে আগে বলবে তোমরা। ওকে, 1 নম্বর কোশ্চেন লিখে তারপরে অ্যান্সার কি সেটা বলবে তোমরা। দেখো কী রয়েছে, এক ব্যক্তির কাছে 5 টাকা 10 টাকা 20 টাকার মুদ্রার সংখ্যা রয়েছে 3:2:1, অর্থাৎ সংখ্যার অনুপাতটা আমাদের কিন্তু এখানে গিভেন আছে, তাই তো। অ্যান্সার কী হবে বলবে, তার কাছে মোট 165 টাকা থাকলে 20 টাকার মূল্যের মুদ্রার মূল্য কত আছে, অর্থাৎ 20 টাকা যে আছে সেই 20 টাকা কত টাকা হয়েছে, মানে 20 টাকাগুলো টোটাল কত টাকা রয়েছে সেটা আমাদের কোশ্চেন করা হয়েছে। অপশান দেখো 70 টাকা, 80 টাকা, 60 টাকা, 100 টাকা। অ্যান্সার বলবে, যেহেতু মক টেস্ট এটার অ্যান্সার তোমরা নিজেরা করবে আর অ্যান্সার বলবে। অনেকে 60 অ্যান্সার করেছে, যারা 60 অ্যান্সার করেছে তাদের উত্তর আই থিঙ্ক সঠিক হতে পারে, ঠিক আছে। আমি চেক করছি, দেখো এক ব্যক্তির কাছে 5 টাকা 10 টাকা 20 টাকার মুদ্রার সংখ্যার অনুপাত রয়েছে 3:2:1, এটা কিন্তু সংখ্যার অনুপাত। আচ্ছা, এটা যদি সংখ্যা হয় কী কী টাকা রয়েছে, দেখো 5 টাকা, এটা 5 টাকা, এটা 10 টাকা, আর এটা হচ্ছে 20 টাকা। তাহলে আমি যদি ধরে নিই 3টে সংখ্যা আছে, তাহলে 5 টাকায় 3টে কত হচ্ছে, 3 5 15 টাকা। এখানে কত হচ্ছে 5 2 10, আমি ধরে নিচ্ছি দুটো 10 টাকা আছে, তাহলে 10 2 কত হচ্ছে 20। এখানে আছে আমি ধরে নিচ্ছি একটা আছে কটা 20 টাকার নোট, তাহলে 20 1 20, তাহলে টোটাল আমার যেখানে টাকা হচ্ছে সেটা হচ্ছে 15 যোগ 20 যোগ 20, অর্থাৎ 40, আর 15 হচ্ছে 55 টাকা। এই 55 টাকা মানে আমার বলা আছে 165, দেখো প্রশ্নে বলা আছে, তাহলে এটা যদি 165 হয় তাহলে এটা দিয়ে কেটে দিচ্ছি আমরা, কত হচ্ছে 55 দিয়ে 3 হচ্ছে, তাই তো, 3 5 15, 3 5 15 1 16, তাহলে 1 মানে যদি ভাই 3 হয় আমাদের বের করতে হবে 20 টাকার নোট, 20 টাকার টোটাল কত ছিল। 20 টাকা দেখো এটা ছিল টোটাল, তাই তো, তাহলে 20 মানে কত, 20 মানে কত হচ্ছে 3 20 60, অর্থাৎ যারা 60 অ্যান্সার করেছে প্রত্যেকের উত্তর সঠিক হয়েছে। ওকে, যারা 60 অ্যান্সার করেছে প্রত্যেকের উত্তর কিন্তু সঠিক হয়েছে, 1 60। লাইকটা কেন কম পড়ছে সেটা বুঝতে পারছি না। দেখো এক দোকানদার 15 কেজি চিনি ও 20 কেজি গম কেনেন, ঠিক আছে, যথাক্রমে 50 টাকা প্রতি কেজি এবং 75 টাকা প্রতি কেজি দরে। যদি তিনি চিনিতে 10% এবং গমে 20% লাভ করে থাকেন তবে মোট বিক্রয় মূল্য কত সেটা বের করতে হবে। কত হবে এটার অ্যান্সার, 6 এর অ্যান্সার কত হবে বলো, 6 এর অ্যান্সার কত হবে, 6 লিখে অ্যান্সার লিখবে তোমরা। আমি করে দিচ্ছি এটাকে, দেখো কি হচ্ছে, এক দোকানদার 15 কেজি চিনি কিনেছে আর 20 কেজি গম কিনেছে, ঠিক আছে। চিনি কিনেছে দেখো 50 টাকা কেজি দরে এবং গম কিনেছে 75 টাকা কেজি দরে, তাহলে 15 কেজি চিনির দাম কত, 5 15 75, তাহলে 750 প্লাস গম কত 20 টাকা কেজি দরে 75 কেজি, 75 দুগুণ হচ্ছে 150, তাহলে 20 দিয়ে গুণ করলে কত হচ্ছে 1500। এটা হচ্ছে টোটাল চিনি আর গমের দাম। এবারে দেখো কি বলেছে, চিনিতে 10% প্রফিট করেছে। ওকে, তাহলে এখান থেকে যদি 10% প্রফিট হয়, 10% প্রফিট কত, 75 750 10% প্রফিট মানে জাস্ট 75 টাকা, আর এখানে কত হচ্ছে, এখানে 20%, ঠিক আছে, 20% মানে 15 দুগুণ 30, তাহলে এখানে হচ্ছে যেহেতু 1500 রয়েছে তাহলে 300, ঠিক আছে। তাহলে টোটাল আমার দেখো এখান থেকে লাভ হচ্ছে 75 আর এখানে 300, তাহলে টোটাল লাভ করতে হবে কত 375, আর আমার এখানে কেনা দাম কত ছিল দেখো 750 আর এখানে 1500 মানে হচ্ছে 2250, তাই তো। তাহলে 2250 টাকায় আমি কিনেছি, আমাকে 375 টাকা প্রফিট করতে হবে, তাহলে কত টাকা সেলিং প্রাইস হবে এই দুটো যোগ করতে হবে,
তাই তো। এই দুটো যোগ করে দিলে কত হচ্ছে, এই দুটো যোগ করলে হচ্ছে দেখো, আমি একবার এখান থেকে করছি, 5 7 5 12, 2 হাতে থাকছে 1, 22 আর 3 25, 26। ওকে, 2625 টাকা, অর্থাৎ অপশান সি। 6-এর অপশান সি কারা দিয়েছো, 6-এর অপশান বি ভাই যারা দিয়েছো তাদের কিন্তু ভুল হয়েছে। আজকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের পরীক্ষার জন্য কিন্তু প্রত্যেকটা আমাদের যে ক্লাস হচ্ছে, প্রত্যেকটা ক্লাস তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত হেল্পফুল হবে আশা করি। ওকে, দেখো বার্ষিক 20% হারে, এটা হার হবে সরি, বার্ষিক 20% হারে এত টাকার 2 বছরের জন্য সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের বিনিয়োগ করা হলো, ওই সময় পরে প্রাপ্ত সুদের পার্থক্য কত? ঠিক আছে, অর্থাৎ সিআই যেটা কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্ট, সেই সুদের পার্থক্য কত সেটা বের করতে বলেছে। ক বছর দেওয়া আছে বার্ষিক, আচ্ছা 2 বছর, 2 বছরের সুদের পার্থক্য কত হয়? আমি এটাকে বলেছিলাম যে সুদের পার্থক্য ডিফারেন্স ইজ ইকুয়াল টু কী হয়, পি ইন্টু আর ডিভাইডেড বাই 100। আমি একবার স্মরণ করিয়ে দিলাম তোমাদের। ওকে, জাস্ট এখানে বসিয়ে দিতে হবে। চলো এখানে বসিয়ে দাও আর অ্যান্সার বলো পটাপট, ঝটপট করে অ্যান্সার বলে ফেলো। 20% এখানে আমাদের গিভেন আছে, তাহলে আর এর জায়গায় যদি 20 বসিয়ে দিই, আর পি এর জায়গায় কত, 12,500 বসিয়ে দাও, আর এর জায়গায় 20 যদি বসানো যায় তাহলে 20 ডিভাইডেড বাই 100 মানে কত হচ্ছে 5, তাহলে 1/5, তাই তো। তাহলে 1/5 মানে স্কোয়ার করে দিলে উপরে 1, নিচে আসছে কত, 5 5 25, জাস্ট এতটাই। তাহলে এখান থেকে 25 দিয়ে কত, 5 25 125 আর দুটো শূন্য, তাহলে কত হচ্ছে 500 টাকা। কত সহজ দেখেছো। জাস্ট দেখো 10 নম্বর কি বলেছে, 1184 থেকে নিম্নলিখিত কোন সংখ্যাটি বিয়োগ করলে সংখ্যাটি 21 দ্বারা বিভাজ্য হবে? খুব সিম্পল, এই ধরনের প্রশ্ন থাকলে সবসময় 21 দ্বারা বিভাজ্য বলেছে তো 21 দিয়ে প্রথমে ভাগ করে দেবো আমরা, ঠিক আছে, এবং দেখবো আমরা যে ভাগ শেষ কত থাকছে। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে কত দিয়ে, 6 দিয়ে, 6 দুগুণ 12 বেশি হচ্ছে, 5 দিয়ে ফেলো, 5 একে 5, 5 দুগুণ 10, 105, আর এখানে 118, তাহলে পড়ে থাকছে 13, হাতে 4 নামছে 134। এগেন দেখো 5 দিয়ে, 6 দিয়ে 12 হচ্ছে, 7 দিয়ে 14 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 6 দিয়ে, 6 একে 6, 6 দুগুণ 12, 126, কত পড়ে থাকছে 8। আচ্ছা, এই যে 8টা পড়ে রয়েছে, এই রিমাইন্ডার যদি এখানে 8 মাইনাস করে দিতাম আমরা 1184 থেকে, তাহলে কি হতো, এই 8 যদি না থাকতো তাহলে কিন্তু ভাগ চলে যেত 21 দ্বারা। তার মানে এখান থেকে জাস্ট 8 যদি আমরা বিয়োগ করে ফেলি তাহলে যে অ্যান্সারটা পাবো সেই অ্যান্সারটা ডিভিজিবল হবে 21 দ্বারা। সো আমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি। ওকে, অপশান দেখো, যদি দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা যথাক্রমে 20% ও 50% হয়, বোঝা গেল, অর্থাৎ দুটি সংখ্যা রয়েছে যেটা তৃতীয় সংখ্যার 20% এবং 50% হয়, তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার শতকরা কত? ঠিক আছে, অর্থাৎ আমি তৃতীয় সংখ্যা যদি 100 মনে করি, তাহলে ফার্স্ট সংখ্যাটা 20%, তাই তো, তাহলে 120% মানে জাস্ট 20, এবং দ্বিতীয় সংখ্যা হচ্ছে 50%, দ্যাট ইজ 50। এবার কি বলেছে আমাদের, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার শতকরা কত? তাহলে প্রথম সংখ্যা 20 সমান দ্বিতীয় সংখ্যার শতকরা আমি ধরে নিচ্ছি x%। এই তো, এটাই অঙ্ক, আমাকে জাস্ট x বের করতে হবে। তাহলে এখান থেকে x যদি বের করি আমরা, 50 ডিভাইডেড বাই কত হচ্ছে, x/100, তাই তো। দেখো 50 দিয়ে এটাকে কেটে দাও 2, তাহলে এখানে হচ্ছে 20, তাহলে x মানে কত হচ্ছে 2 আর 20 গুণ করলে হচ্ছে 40। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান বি, 12 অপশান বি, 40 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। একটি কাজ কিছুজন শ্রমিক 100 দিনে শেষ করে, 10 জন শ্রমিক অসুস্থ হলে তারা কাজে যোগ দেয় না, ফলে কাজটি 110 দিনে শেষ হয়। কতজন শ্রমিক প্রথমে ছিল? খুব ভালো প্রশ্ন কিন্তু এটা। অর্থাৎ দেখো 100 দিনে কাজ করতে পারে কিছুজন শ্রমিক, কতজন আমরা জানা নেই আমাদের, আমরা এক্স ধরে নেবো এটাকে। তাহলে আমরা জানি কি M1 D1 ইজ ইকুয়াল টু M2 D2, ঠিক আছে। তাহলে এক্স জন, এম এর মান কত এক্স, ইন্টু কত হচ্ছে ডি মানে হচ্ছে এতদিন, 100 দিনে কাজটি শেষ করে। এবার কি আছে, পরবর্তীতে 10 জন এলো না মানে কি 100 মাইনাস এক্স, সরি এক্সট্রিমলি সরি, প্রথমে ছিল আমার এক্স জন, এক্স মাইনাস কত 10 জন আসেনি 10, ইন্টু কতদিন সময় লাগলো 110 দিন, ডি এর জায়গায় 110, ঠিক আছে। এখান থেকে জাস্ট আমাদের এক্স এর মানটা বের করে নিতে হবে। তাহলে শূন্য একটা শূন্য ক্যান্সেল করে দিলাম, 10 এখানে দেখো 11x, তাই তো 11 দিয়ে গুণ করলে তাহলে 11x মাইনাস 10x মানে x, এখানে থাকছে 11 ইন্টু 10 মানে হচ্ছে 110, মাইনাস ছিল এদিকে নিয়ে আসতে হবে, যেহেতু এখানে এটা এদিকে গেলে মাইনাস হবে, এটাও মাইনাস, আমি একবারে মাইনাস ক্যান্সেল করে দিয়েছি। তাহলে x এর মান কত 110, তার মানে প্রথমে যে ছিল শ্রমিক সংখ্যা সেটা হচ্ছে 110 জন প্রথমে যুক্ত ছিল। এক ব্যক্তি দেখো কি বলা রয়েছে, প্রতিটি 10 টাকা করে 100টি কাপ কিনলো, ঠিক আছে, 10 টাকা দরে 100টা কাপ কিনেছে, রাস্তায় আসার সময় 20টি কাপ ভেঙে যায়,
যদি বাকি কাপ 11 টাকা দরে বিক্রি করা হয় তাহলে শতকরা কত ক্ষতি হবে? ওকে, এই কোশ্চেনটা আশা করি অনেকে চিনতে পারছো। ঠিক আছে, এটা কিন্তু প্র্যাকটিস সেটে তোমাদের রয়েছে, সাজেশন সেটে। এক ব্যক্তি প্রতিটি 10 টাকা দরে 100টি কাপ কিনেছে, তাহলে 100টি কাপ 100 × 10 টোটাল কত দাম খরচ করেছে? 1000 টাকা। ঠিক আছে, এবার 20 টাকা ভেঙে গেছে, তাহলে বাকি থাকলো আর 80। এবার এই 80 টাকা প্রত্যেকটা 11 টাকা করে বিক্রি করলে মোট কত টাকা পাচ্ছি আমরা? 8 × 88, 880 টাকা। কিন্তু আমি কিনেছিলাম 1000 টাকায়, পেলাম 880। মোটের উপর আমার কত টাকা ক্ষতি হলো? 120 টাকা। তাহলে এই যে 120 টাকা ক্ষতি, কত টাকায় ক্ষতি হয়েছে? 120 টাকা। আমি ইনভেস্ট করেছিলাম 1000 টাকা। ঠিক আছে, তাহলে 1000 টাকায় আমার ক্ষতি হলো 120। তাহলে 100 টাকায় কত? একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, নিচে তিনটে শূন্য ক্যান্সেল। তাহলে শুধু পড়ে থাকছে কত? 12। দ্যাট ইজ 12% ইজ দ্য অ্যান্সার। ওকে, 800 টাকা 3 বছরে সরল সুদে বেড়ে 920 টাকা হয়। খুব ভালো প্রশ্ন। দেখো, যদি সুদের হার 3% ইনক্রিজ করতো তাহলে ওই একই সময়ে সুদ কত টাকা, মানে সুদ আসল কত হতো? বেড়ে কত হতো? ঠিক আছে, 800 টাকা থেকে বেড়ে কত হয়েছিল? 920 টাকা। তখন একটা পার্সেন্টেজ ছিল, ঠিক আছে, সেটা দেওয়া নেই। সেই নির্দিষ্ট পার্সেন্টেজ থেকে যদি 3% বেড়ে যায় তাহলে সুদ আসল কত হতো? আচ্ছা, যদি 3% বেড়ে যায় তাহলে আগে যেটা ছিল, মনে করো আগে R% ছিল, তাহলে R% হিসেবে তো 920 টাকা হচ্ছেই, বাড়তি হচ্ছে কি 3% বেড়েছে, সেই 3%-এ অ্যাকচুয়ালি কত টাকা বাড়ছে সেটা যোগ করে দেবো আমরা। তাহলে 800 টাকা ছিল, 800 টাকার 3% মানে কত হচ্ছে? 3 × 8 = 24 টাকা। ঠিক আছে, দেখো 100 উঠিয়ে দিলে নিচে 100 নামবে, পার্সেন্ট উঠিয়ে দিলে তাহলে 100 100 ক্যান্সেল। 3 × 8 = 24 টাকা। এই 3 × 8 = 24 কত বছরে? 1 বছরে, তাই তো? তাহলে 3 বছরে টোটাল হচ্ছে 3 × 24 কত হয়? 72, তাই তো? 3 × 24 = 72। দেখো 3 বছরে যেহেতু আছে, তাহলে 1 বছরে 24 টাকা, 3 বছরে 72 টাকা। আমার প্রথমে ছিল 920, তাহলে তার সাথে আরও যুক্ত হয়ে গেল 72। দ্যাট ইজ 992 ইজ দ্য অ্যান্সার। দেখেছো কত সহজভাবে কিন্তু আমরা এগুলো সলভ করে ফেলতে পারবো। a + b + c সমান যদি 0 হয়, a + b + c যদি 0 হয়, দেন উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ দিস। ওকে, কী রয়েছে? a³, এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। ঠিক আছে, c³ - 3abc, এটা একটা ফর্মুলা হয়। এটা কার ফর্মুলা? a + b + c * a² + b² + c² - ab - bc - ac। ওকে, এই যে ফর্মুলাটা হয়, এই ফর্মুলাটাই হচ্ছে এটা। আচ্ছা, এখানে যেহেতু আমাদের আমাদের এখানে গিভেন আছে কি 0, a + b + c 0, দেন এখানে আমরা উই হ্যাভ টু পুট দ্য ভ্যালু অফ a + b + c। পুট যদি করে দিই, 0-র সাথে যাই গুণ করো আলটিমেটলি কী আসবে? 0ই আসবে। সো আমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি, 0। ওকে, 20 যারা 0 অ্যান্সার করেছে প্রত্যেকের উত্তর সঠিক হয়েছে। তো এখানে বলা রয়েছে যে সেনা ও ক্যাপ্টেন সহ, এবার প্রত্যেকটা সেনার সাথে একটা করে ক্যাপ্টেন থাকে। এখানে সেনার সাথে ক্যাপ্টেন অলরেডি রয়েছে, তাদের মিলিয়ে 1200 রয়েছে। তাহলে এখানে তো অলরেডি ক্যাপ্টেন ইনক্লুডেড। তাহলে কতজন ক্যাপ্টেন আমি এখান থেকে টোটালকে আমি 15 দিয়ে ভাগ করছি, তাহলে তো ক্যাপ্টেনকেও ভাগ করা হচ্ছে। ওকে, তো আলটিমেটলি 80 অ্যান্সার কিন্তু হবে না, সেই জন্যই 80 অপশানে রয়েছে। ঠিক আছে, আমি বুঝতে পেরেছিলাম অনেকে 80 অ্যান্সার করবে। অপশান বি অনেকে অ্যান্সার করেছে, সুজিত মাহাতো করেছে, চিরন্তন মণ্ডল করেছে। সেনা ও ক্যাপ্টেন সহ 1200 জনের একটি দল রয়েছে। এখানে আমাদের যে ভুলটা হচ্ছে, টোটাল 1200 জন, এবং আমাকে যেহেতু বলে দিয়েছে একজনের প্রতি 15 জনের সাথে একজন করে থাকছে, তো আমরা কি করেছি 15 দিয়ে এটাকে ভাগ করে দিয়েছি, 80 অ্যান্সার এসছে। সেই ক্ষেত্রে আমরা ভুল করে ফেললাম। এটা কি করব, আমি ধরে নিচ্ছি, মনে করো যে আমার ক্যাপ্টেন আছে, টোটাল ক্যাপ্টেন আছে মনে করো x জন, তাহলে সেনা কতজন থাকবে? প্রতি 15 জন সেনার সাথে একটা করে ক্যাপ্টেন থাকছে। তাহলে ক্যাপ্টেন যদি x জন হয় তাহলে টোটাল সেনা হচ্ছে আমার 15x। এত টাকার কারো অসুবিধা নেই। তাহলে এই টোটাল যেটা আছে সেটা হচ্ছে আমার দেওয়া আছে 1200 জন। বুঝতে পেরেছো? তাহলে দেখো x আর এখানে টোটাল 15x, টোটাল হচ্ছে আমাদের কত? 16x। 16x মানে হচ্ছে 1200। তাহলে আমরা যদি এটাকে কেটে দিই তাহলে x দিয়ে কত হচ্ছে? x সমান, দেখো 4 দিয়ে যদি কাটি, 4 দিয়ে 4 × 4 = 16, আর এখানে হচ্ছে কত? 3 × 4 = 12, 300। তাহলে 4 দিয়ে আমরা এটাকে কাটছি, 4 × 7 = 28, 4 × 5 = 20। তাহলে কতজন হলো দেখো? ক্যাপ্টেন x ধরেছিলাম, ক্যাপ্টেনের সংখ্যা কত বের হলো? 75। সো অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। অনেকে আমি দেখেছি অপশান বি অ্যান্সার দিয়েছো, প্রত্যেকের অ্যান্সার কিন্তু সঠিক হয়েছে। কি বলা রয়েছে দেখো, কোশ্চেন নম্বর 2, 74 74 এমনভাবে ভাগ করা হলো যাতে প্রথম ভাগের 5 গুণ, যেভাবে বলেছে ঠিক সেইভাবে এগোবে, দেখবে অ্যান্সারে পৌঁছে যাবে। প্রথম ভাগের 5 গুণ অপর ভাগের
11 গুণের মোট যোগফল হয় 454, তাহলে ভাগ দুটি কত? অর্থাৎ এই যে 74 যে সংখ্যাটা রয়েছে, এই 74কে এমনভাবে ভাঙতে হবে এখান থেকে। আমরা যদি এইভাবে ভাঙি যে একটাকে আমরা এক্স নিচ্ছি, তাহলে পরেরটা কত হচ্ছে 74 মাইনাস এক্স, তাই তো এই দুটো যোগ করলে আমরা 74 পাচ্ছি। তাহলে এই যে সংখ্যা দুটো পেলাম, এখানে কি বলা রয়েছে, প্রথম ভাগের 5 গুণ, তাহলে এই যে এক্স রয়েছে এর 5 গুণ, যা বলেছে ঠিক সেভাবে করবে, এবং দ্বিতীয় ভাগের 11 গুণ, ঠিক আছে, দ্বিতীয় ভাগ মানে হচ্ছে 74 মাইনাস এক্স এত এর 11 গুণ মানে ইন্টু 11, এদের যোগফল বা সমষ্টি দেওয়া আছে কত 454 ইকুয়াল টু 454। তাহলে আমাদের বের করতে হবে কি ভাগ দুটি কত, তাহলে এখান থেকে এক্সের মান বের করে নেবো আমরা। তাহলে এখানে দেখো 5x আর এখানে মাইনাস 11x, টোটাল হচ্ছে আমার কত মাইনাস 6x। আর এখানে দেখো 74 আর 11 গুণ করলে কত হয়, সেটাকে আমরা সরাসরি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাচ্ছি। তাহলে 454 মাইনাস হচ্ছে আমার দেখো 11 দিয়ে গুণ করা আমরা শিখেছি কীভাবে করতে হয়, ইন্টু 11 দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে প্রথমে 4 লিখবে, 7 লিখবে, মাঝখানে জায়গাটায় কি করবো 4 আর সাথে যোগফল লিখবে, মানে 4 আর সাথে যোগফল 11, বাট জায়গা আছে একটা, তাহলে 1 লিখবে, হাতের একটা এখানে যোগ করে দেবে, তাহলে হচ্ছে 814। বুঝতে পেরেছো 814। এবার দেখো এখানে তাহলে এটা বিয়োগ করলে কত আসছে আমাদের, এটা বিয়োগ করলে যেটা আসছে সেটা হচ্ছে 063, ওকে, মাইনাস আসছে, তাহলে মাইনাস 6x ইকুয়াল টু 360, তাহলে x মানে কত হচ্ছে 60, x মানে যদি 60 হয় দেখো তাহলে কি হলো, আমাদের একটা সংখ্যা ধরেছিলাম x, তাহলে এই একটা সংখ্যা পেলাম আমরা কত 60, এবং অপর সংখ্যা কত হচ্ছে 74 থেকে x মাইনাস, অর্থাৎ 74 মাইনাস 60 মানে হচ্ছে কত 14। বুঝতে পেরেছো, এই হচ্ছে আমাদের কোশ্চেনের অ্যান্সার, যেটা হচ্ছে 60 আর 14। দেখো এখানে আর একটা অপশান রয়েছে কিন্তু 14 6, একটি নির্দিষ্ট পরিমাণ আসল, ঠিক আছে, 3 বছরে সরল সুদে 815 টাকা এবং 4 বছরে 854 টাকা হয়, আসল কত টাকা? চলো সিম্পল ইন্টারেস্ট থেকে রয়েছে। আচ্ছা আরেকটা কথা বলছি তোমাদের, যে আগের যে ক্লাস হয়েছিল মক টেস্ট 1-এর পিডিএফ কিন্তু ফাইল আমরা অলরেডি দিয়ে দিয়েছি তোমাদেরকে, টেলিগ্রাম যেটা গ্রুপ রয়েছে তোমাদের টার্গেট WBP 2021-এর যেটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানে কিন্তু আমরা অলরেডি দিয়েছি। যারা ডাউনলোড করেছো ভালো, যারা করোনি এখনও করে নেবে, এবং যারা জয়েন করোনি তাদেরকে ডিসক্রিপশনে ভিডিও শেষে লিঙ্ক দেওয়া হবে, সেখান থেকে জয়েন করে পিডিএফ ডাউনলোড করবে, আজকেরটাও দেওয়া হবে, ডাউনলোড করে নেবে তোমরা, ঠিক আছে, এগুলো কাজে লাগবে তোমাদের। দেখো একটি নির্দিষ্ট পরিমাণ আসল 3 বছরে সরল সুদে 815 টাকা হয়, এইভাবে করবে যে এই যে আসল পি 3 বছর পরে হলো কত 815 টাকা, আরও 1 বছর পরে, মানে টোটাল দেখো 4 বছর, টোটাল 4 মানে কিন্তু এই নয় যে এখান থেকে 4 বছর, এখান থেকে 4 বছর, এখান থেকে 4 মানে এখানে 3 বছর গেল, আর এখানে পড়ে থাকলো আর 1 বছর, ঠিক আছে, এখানে হয়ে দাঁড়ালো কত আমাদের 854 টাকা, এটা কিন্তু সরল সুদ বলা আছে। তাহলে আমাদের প্রশ্ন করা হচ্ছে আসল কত, এই আসলটা আমাদের বের করতে হবে। কিভাবে করব দেখো, এখানে কত টাকা আমাদের সুদ হয়েছে 1 বছরে, 815 থেকে 854, দ্যাট ইজ 39। এই যে 39 টাকা, এটা কিন্তু ইন্টারেস্ট কত বছরের 1 বছরের, এখানে আসল কত হিসাবে এইখানে আমরা এটাকে আসল ধরে নিচ্ছি, তাহলে 815-র 39 টাকা ইন্টারেস্ট, ওকে, কত বছরে 1 বছরে, তাহলে আমরা এখান থেকে দেখো, আচ্ছা এখানে দরকারও নেই এত কিছু করার, আমাদের ইন্টারেস্ট বের করার দরকার নেই, রেট অফ ইন্টারেস্ট আমরা এখানে দেখছি 1 বছরে 39, আমার এখানে 3 বছর, তাহলে 3 বছরে কত হচ্ছে 3 × 39, দ্যাট ইজ কত হচ্ছে 117 টাকা, তার মানে 3 বছরে আমার ইন্টারেস্ট হচ্ছে 117 টাকা। আমার এখানে যে আসল ছিল তার সাথে 117 যোগ হওয়ার পরে কিন্তু আমি এই সংখ্যাটা পেয়েছি 815, তাহলে 815 থেকে আমরা কি করব মাইনাস করে দিচ্ছি এই টোটাল ইন্টারেস্ট 3 বছরে, মাইনাস করলে কত হচ্ছে দেখো 8 সাথে 15, হাতে রাখা হচ্ছে এখানে 2, 9, 698 কোথায় রয়েছে অপশান ডিতে। বুঝতে পেরেছো, কিছু করার ছিল না এখানে, রেট অফ ইন্টারেস্ট বের করার প্রয়োজনই পড়েনি আমাদের। কোশ্চেন নম্বর 6, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে, এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 3, 5, 7 আর 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1, 3, 5 এবং 7 ভাগশেষ থাকে। ওকে, এই ধরনের অঙ্ক যখন আমরা করেছিলাম লসাগু এবং গসাগুতে, তখন বলেছি যে এই রকম যখন থাকে যে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাগশেষ, তখন দেখবে যে সেই ভাগশেষগুলোর সাথে যদি আমরা সাবট্রাক্ট করে ফেলি দেখবে যে প্রত্যেকটা ইকুয়াল হবে। দেখো আমি চেক করে দিচ্ছি, 3 সাথে প্রথমে 1, তাহলে 3 - 1 মানে দেখো কত হয় 2, তারপরে দেখো 5-এর সাথে 3 কত হয় 5 - 3 দ্যাট ইজ 2, প্রত্যেকটা ইকুয়াল হবেই। দেখো 7 - 5 দ্যাট ইজ 2 এবং 9 - 7 আমি আর করছি না, সেটা হচ্ছে 2।
ওকে, আমরা কি করব এখানে এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর প্রথমে এলসিএম বের করব। 3, 5, 7 আর 9, এদের এলসিএম দেখো 3 দিয়ে একবার যাচ্ছে, তাহলে 1 হচ্ছে 5, 7 এবং 3, যেগুলো 1 করে থাকছে সেগুলো লিখে সময় নষ্ট করার দরকার নেই। 3 5 15, 3 7 21, ঠিক আছে। আচ্ছা 3 7 15, 7 15 105 ইন্টু 3 মানে হচ্ছে 315, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এলসিএম বেরোলো। প্রশ্ন কি করেছে ভাই, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা, মানে 4টে 9, এটাকে ডিভাইড করতে হবে আমাদের কত দিয়ে, 315 দিয়ে, ঠিক আছে। দেখো কত হচ্ছে, 3 দিয়ে যদি করি আমরা, 3 দিয়ে 945 হচ্ছে। নেক্সটে থাকছে এখানে আমাদের 4, এখানে থাকছে 5, এখানে আমাদের 9 নেমে এলো। আবার দেখো 2 দিয়ে যদি দিই তাহলে 2 দিয়ে 3 দুগুণ 6, বেশি হয়ে যাচ্ছে তাই না। 1 দিয়ে দাও তাহলে 315, ঠিক আছে। তাহলে আমাদের এখানে ভাগশেষ যেটা থাকছে সেটা হচ্ছে কত, দেখো এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 2, 234। এই 234 যদি আমরা এই সংখ্যাটা থেকে যদি বিয়োগ করে ফেলি তাহলে ভাগ চলে যাবে, কিন্তু তাহলে প্রথম কাজ আমাদের এখান থেকে 234কে মাইনাস করে ফেলো, ঠিক আছে। তাহলে আমাদের এখানে আসছে 9765, ওকে। এবার দেখো এখানে তোমরা বারবার একটা গন্ডগোল করে ফেলো, আমি দেখেছি এর আগেও, সেটা হচ্ছে এই যে এখানে 2 যেটা এলো এই 2টা যোগ করে ফেলো তোমরা, অ্যান্সার কিন্তু এটা করে ফেলো অনেকে। বাট আমি স্ট্রিক্টলি বলছি যখন এরকম থাকবে যে এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ করে এখানে প্রত্যেকটা সমান থাকে, তখন সব সময় মাইনাস করবে, নিশ্চিন্তে মাইনাস করবে, ঠিক আছে। 9763 ইজ দ্য অ্যান্সার, ঠিক আছে। 9763 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। এবং কারো যদি কোনো কনফিউশন থাকে যে না স্যার আপনি যোগ করার জায়গায় মাইনাস করেছেন, আমি এর আগেও দেখেছি এই ধরনের অঙ্ক করার সময় অনেকে কমেন্ট করেছো, তাদের বলবো যে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে এবং সবসময় এখানে মাইনাস করবে। যদি কনফিউশন তবুও থাকে আমি বলবো যে রিভার্স চেক করো, অর্থাৎ 9763 এটাকে ভাগ করবে তোমরা 3 দিয়ে, 5 দিয়ে, 7 দিয়ে, 1 দিয়ে, 9 দিয়ে, দেখবে প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ আসবে যেগুলো দেওয়া আছে 1, 3, 5 এবং 7, ওকে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 9763। 8 নম্বর প্রশ্ন কি রয়েছে, এবিসি ত্রিভুজ সমকোণী ত্রিভুজের কোণ বি, কোণ সমকোণ, আচ্ছা কোণ বি রয়েছে সমকোণ, এটা কোণ অ্যাঙ্গেল রয়েছে, ওকে। এবং কোণ এ যেটা রয়েছে সেটা হচ্ছে 30 ডিগ্রি, এসি ডি কত, দেখো ত্রিভুজ ছিল তো এবিসি, বাট ডি কোথায় থেকে এলো, তাহলে ড্র করতে হবে আমাদের ছবিটা। ত্রিভুজ এবিসি, কেমন ত্রিভুজ এবিসি, এটা একটা সমকোণী ত্রিভুজ, কেমন সমকোণ ত্রিভুজ, যার কোণ বি হচ্ছে সমকোণ বলা আছে। সো কোণ বি আমরা এটা ধরে নিচ্ছি এ বি, এটা হচ্ছে সি, তাহলে ডি কোথায় থেকে ভাই এলো, ডি হচ্ছে এসিডি, দেখো এসিডি মানে এখান থেকে এটাকে এক্সটেন্ড করা হবে, এটা বলা নেই বাট আমাদেরকে নিজেকেই করে নিতে হবে। তাহলে এখানে যে কোণটা তৈরি হলো এটা হচ্ছে এসিডি কোণ। আর দেখো কোণ অ্যাঙ্গেল 3 দেওয়া আছে কত, 30 ডিগ্রি, ঠিক আছে। আমাদের বের করতে হবে এই কোণটা কত, কত হবে। 8-এর দেখছি আমি কারা অ্যান্সার করেছো, 120 করেছে, কেউ 60ও করেছে, অনেকে 120 বেশি দেখতে পাচ্ছি, ওকে। চলো এখানে আমি দেখছি দেখো কি হচ্ছে। প্রথমে দেখো আমি যদি একটা ট্রায়াঙ্গেলের কথা বলি, ট্রায়াঙ্গেলে এখানে টোটাল হচ্ছে আমার রয়েছে এখানে 90 ডিগ্রি, এখানে হচ্ছে 30 ডিগ্রি, টোটাল হচ্ছে কত 120 ডিগ্রি, ওকে। তোমরা প্রত্যেকে জানো যে একটা ট্রায়াঙ্গেলের যেটা এক্সটার্নাল অ্যাঙ্গেল, বহিস্থ কোণ যেটা হয়, এটা বহিস্থ কোণ, এটা ত্রিভুজের এই বহিস্থ কোণ সবসময় কী হয়, অন্তস্থ বিপরীত কোণ দুটো যোগফলের সাথে সমান হয়, মানে এই কোণের যা মান হবে এই দুটো যোগফল তার সমান হবে। তো অবভিয়াসলি এই দুটো যোগফল 120, তাহলে এটার ভ্যালু 120 হচ্ছে, ওকে। এটা তোমরা ক্লাস 9-এ বা 10-এ বোধহয় এটার উপপাদ্য ছিল, সম্ভবত 9-এ ছিল, ঠিক আছে, তোমরা পড়েছো এবং এটা আমরা অ্যাপ্লিকেশন এখানে ইউজ করলাম। তাহলে অ্যান্সার এ হচ্ছে এখানে সঠিক উত্তর 120 ডিগ্রি, এগুলো ডিগ্রি হবে, প্রত্যেকটা ডিগ্রি মিস হয়েছে, ওকে। নেক্সট কোশ্চেন নম্বর 9, চলো কোশ্চেন নম্বর 9 সলভ করে ফেলো। একটি গোলকের আয়তন দেওয়া আছে, তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাংখ্যমানের সাথে সমান, এটা সাংখ্যমান মানে যে নাম্বারগুলো জাস্ট নাম্বারগুলোর সমান হচ্ছে, ঠিক আছে। তাহলে গোলকের ব্যাসার্ধের সাংখ্যমান কত, মানে গোলকের ব্যাসার্ধ কত সেটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে করে ফেলো এটা। 9-এর কোনটা হচ্ছে, অনেকে অ্যান্সার 120 করেছিলে আগেরটা, প্রত্যেকের সঠিক হয়েছে। যেটা বললাম আমি, তো এখানে দেখো একটি গোলকের আয়তন কি হয়, গোলক মানে একটা স্ফেয়ার, যেমন একটা ফুটবলের কথা মনে করতে পারো, ঠিক আছে। সেই গোলক যেটা হয় সেই গোলকের আয়তন কত আমরা জানি, 4/3 পাই আর কিউব, আর মানে কি এখানে এটার হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে। এটার সাথে দেখো কি বলেছে,
পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে কি হয়, পাই আর স্কোয়ার, ঠিক আছে, 4πr², এটা হচ্ছে সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তো এই দুটো যখন সমান হচ্ছে, দেখো 4π এখানে ক্যান্সেল করে দিচ্ছি, দুটো আর রয়েছে এখানে r², এখানে r³ রয়েছে, তাহলে একটা আর জাস্ট এখানে পড়ে থাকবে এবং বাই 3 পড়ে থাকবে, ইকুয়াল টু কত 1। ওকে, তো এখান থেকে সিম্পলি দেখতে পাচ্ছি আর এর মান কত হচ্ছে 3, তো অপশান সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর।